চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH টি প্লাস মশলা। MDH নমস্কার, জবাব চাই বাংলাতে আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি ময়ূক রঞ্জন ঘোষ। অন্যান্য দিন আমি পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলি, অন্যান্য দিন আমি বাংলাদেশ নিয়ে কথা বলি, ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলি, কিন্তু আজ আন্তর্জাতিক বিষয়ে কথা বলবো। এই যুদ্ধের যে পরিস্থিতি, সে পরিস্থিতি নিয়ে কথা বলবো। কোথাও যাবেন না, তার কারণ আগামী 1 ঘন্টা বাংলা টেলিভিশনে যে জিনিস আপনারা হয়তো শোনেননি, যে জিনিস হয়তো শুনেছেন, কিন্তু এই মুহূর্তে হয়তো আপনাদের মনে হচ্ছে যে ঠিকভাবে বোঝানো যায়নি, সেগুলোই আজ রাতে ময়ূক রঞ্জন ঘোষ আপনাদের সহজ বাংলা ভাষায় বোঝাবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন, টিভিতে দেখেছেন, খবরের কাগজে পড়েছেন, আপনাদের ফেসবুক জুড়ে এই খবর ইতিমধ্যে চলে এসেছে যে যুদ্ধ লেগেছে। এবং এটা শুধুমাত্র ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নয়, এই যুদ্ধে লেবানন জড়িয়ে পড়েছে, এই যুদ্ধে আমেরিকা যুদ্ধে বড় ভূমিকা পালন করছে, ব্রিটেন রয়েছে, ইয়েমেন রয়েছে, সিরিয়া রয়েছে, লেবানন রয়েছে, ওমান রয়েছে, বাহরিন রয়েছে, ইরাক রয়েছে, কুয়েত রয়েছে, কাতার রয়েছে, অনেকগুলো দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। এবং এই মধ্যপ্রাচ্যের যে গালফ ওয়ার, সেই গালফ ওয়ারের থেকে একটু আলাদা যুদ্ধ ছিল ডুরান্ট লাইনের এপাশে আফগানিস্তান এবং ওপাশে পাকিস্তানের। এখন দেখা যাচ্ছে পাকিস্তানও এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। কিন্তু এতগুলো নাম আমি বলছি, এই ফ্রান্স, গ্রিস, ইউক্রেন, রাশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, কাতার, কুয়েত, ইরাক, বাহরিন, গোটা বিশ্বে যে যুদ্ধটা চলছে, এর মধ্যে একটা নাম মিসিং, সেটা হলো ভারতবর্ষ। এবং এটা বলতে কোনো দ্বিধাবোধ আমি করছি না যে ভারতবর্ষ এই মুহূর্তে একটা স্থিতিশীল সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতন একজন বিশ্ব নেতা, বিশ্বগুরু রয়েছে বলে ভারতবর্ষ এই মুহূর্তে হিংসায় উন্মত্ত পৃথিবীর মাঝেও ভারত এই মুহূর্তে শান্তির ললিত বাণী শোনাতে পারছে। এটা কিন্তু খুব বড় কথা। কিন্তু এই যুদ্ধটা, অনেকে বলছেন যে যুদ্ধ হচ্ছে, হোক যুদ্ধ, 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 যুদ্ধ দেখতে ভালো লাগছে, আনন্দ পাচ্ছি, টিভিতে লাইভ দেখাচ্ছে ময়ূক, হোক যুদ্ধ আরো 50 দিন, হোক যুদ্ধ আরো 100 দিন। আমি তাদেরকে বলছি, আপনারা হয়তো ভাবছেন যে যুদ্ধ দেখতে ভালো লাগছে, লাইভ টেলিভিশনে ময়ূক যুদ্ধ দেখাচ্ছে, সেগুলো দারুণ, কিন্তু এই যুদ্ধ যদি আরো 20 দিন চলে, সারা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম মন্দা আমরা দেখতে পাবো। এই যুদ্ধ যদি আরো 20 দিন বেশি চলে, আরো 10 দিনও যদি এই যুদ্ধটা চলে, তাহলে সোনার দাম 2 লাখ টাকায় পৌঁছে যেতে পারে। আমি ইয়ার্কি মারছি না, 2 লক্ষ টাকার বেশি 10 গ্রাম সোনার দাম বা 1 ভরি সোনার দাম হতে পারে। যুদ্ধ যদি বেশি দিন চলে, যদি ডোনাল্ড ট্রাম্প নিজের খামখেয়ালিপনা করেন, যদি ইরান এই কাজটা চালিয়ে যায় যে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দেব, তাহলে তেলের দাম 300 টাকায় পৌঁছে যেতে পারে। তেলের দাম যদি 300-400 টাকা প্রতি লিটারে হয়, তাহলে গোটা পৃথিবীতে মন্দা নেমে আসবে এবং ভারত কিন্তু এর বাইরে বেরোতে পারবে না। বিশ্ব অর্থনীতি যদি ক্র্যাশ করে, আমি একটা ব্রেকিং নিউজ দিয়ে এই মুহূর্তে শুরু করতে চাই। আপনারা জানেন যে এই যুদ্ধ করে বিগত 48 ঘন্টায় কত কোটি টাকা জাস্ট নর্দমা দিয়ে বেরিয়ে গেছে, জলের মতন বেরিয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে মার্কেট থেকে, অর্থনীতি থেকে কত কোটি টাকা এই 48 ঘন্টায় জাস্ট উবে গেছে। আন্দাজ করতে পারছেন যে ব্রেকিং নিউজটা, সেই ব্রেকিং নিউজটা হয়তো আপনাকে নাড়িয়ে দেবে। যুদ্ধের আগুনে নিম্নগামী বিশ্ব শেয়ার বাজার, যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ববাজার। 48 ঘন্টায় 3 লক্ষ কোটি ডলারের বিপুল ক্ষতি। শেয়ার বাজারে ব্যাপক
ধস, যুদ্ধ শুরুর পরে বিশ্ব শেয়ার বাজারে রক্তক্ষরণ, ইরান আমেরিকা ইসরায়েলের হামলায় বিশ্ব অর্থনীতিতে আতঙ্ক। 48 ঘন্টায় 3 লক্ষ কোটি ডলারের ক্ষতি, 3 লক্ষ কোটি ডলারের ক্ষতি। গোটা পৃথিবী জুড়ে মন্দার ছায়া। যারা বুঝতে পারেননি তাদের বলছি, 48 ঘন্টায় মানে লাস্ট 48 আওয়ার্সে, মানে লাস্ট দুদিনে অর্থনীতি থেকে উবে গেছে বা ক্ষতি হয়েছে 3 লক্ষ কোটি ডলারের। মানে এই 3 লক্ষ কোটি ডলার, দেখুন সংখ্যাটা, বিশ্ববাজারে ধস 3 লক্ষ কোটি টাকার, মাফ করবেন 3 লক্ষ কোটি ডলার, মানে টাকাতে যদি করা হয় তাহলে আরো বেশি টাকার, প্রায় 20 লক্ষ কোটি ডলার, 20 লক্ষ কোটি টাকার এই মুহূর্তে ধস নেমেছে। 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি নয়, 1000 কোটি নয়, 1 লাখ কোটি নয়, 3 লাখ কোটি, তাও আবার ডলার, মানে 90 টাকা দিয়ে গুণ করুন এই টাকাটা, 20-25 লক্ষ কোটি টাকা তো হবেই। শুধুমাত্র দুদিনের মধ্যে এত টাকা বাজার থেকে উবে গেছে, দুদিনের মধ্যে। এই দুদিনের মধ্যে গ্যাসের দাম বেড়েছে, এই দুদিনের মধ্যে পেট্রোলের দাম বাড়ছে, এই দুদিনের মধ্যে সোনার দাম হয়তো 2 লাখ টাকায় পৌঁছে যেতে পারে। শুধুমাত্র দুদিনে, 5 দিন ধরে যুদ্ধ হচ্ছে, দুদিনে এটা হয়েছে। আজকে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনিবার আবার যদি জবাব চায় বাংলা করি, তাহলে শনিবার যদি এই সংখ্যা মিলিয়ে আমরা হিসেবটা করি, তাহলে আরো 3 লাখ কোটি ডলার বাজার থেকে উবে যাবে। এই হচ্ছে এই মুহূর্তের অবস্থা। কোন কোন দেশ যুদ্ধে যাচ্ছে, কোন কোন দেশে যুদ্ধটা হচ্ছে, সেটা আমরা একটু পরে আপনাদেরকে বলবো। কিন্তু তার আগে আমি 60-40-তে দেখাতে চাই কেন তেলের দামটা বাড়ছে, এবং এটা নিয়ে চিন্তা করা উচিত ভারতীয় হিসেবেও। দেখুন, ভারত সরকার বলছে আমাদের তেলের রিজার্ভ রয়েছে, কিন্তু ইরান এই মুহূর্তে একটা ভয়ঙ্কর স্ট্র্যাটেজি নিয়েছে। এই যুদ্ধটা কিরকম হচ্ছে, ইরান জানে যে আমেরিকা কিভাবে তাকে বরবাদ করে দিয়েছিল। আমেরিকা ইরাককে 10 বছর পরেও কিন্তু সম্পূর্ণভাবে শেষ করতে পারেনি। 20 বছর পরেও আফগানিস্তানের যুদ্ধটা চালিয়ে যেতে হয়েছিল আমেরিকাকে। সিরিয়াতেও একই অবস্থা। আমেরিকা যেখানে গেছে সেখানে কিন্তু যুদ্ধ জিততে পারেনি। এবং ইরান খুব ভালো করে জানে যে ইরান, তার যে রসদ রয়েছে, তার যে তেল রয়েছে, তার যে খনিজ পদার্থ রয়েছে, আমেরিকার তার ওপর টার্গেট। রেজিম চেঞ্জটা আসলে আমেরিকা হয়তো একটা বাহানা করছে, এবং ইরান খুব ভালোভাবে এটা জানে বলে ইরানের কাছে 2000 বা 5000 মিসাইল এই মুহূর্তে রয়েছে। তারা মিসাইলগুলোকে এবার কাজে লাগাচ্ছে, কারণ ইরান জানে যে মিসাইল যদি একবার শেষ হয়ে যায়, তাহলে স্থলপথে অর্থাৎ হেলিকপ্টার বা চপার থেকে এক এক করে সৈন্যরা নামবে, ট্যাঙ্ক নামবে, ট্যাঙ্কার নামবে, এবং তারপর ইরানের শহরগুলোর ভেতরে ঢুকবে আমেরিকান সেনা। এখন শুধুমাত্র মিসাইল টার্গেট করে করে এই কাজটা আমেরিকা, ইসরায়েল এবং ইরান নিজেদের মধ্যে চালাচ্ছে। ইরান এবার ভয়ঙ্কর একটা কাজ করছে। ইরান তেলের জাহাজগুলোকে এবার টার্গেট করছে। দেখুন, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় তেল সরবরাহ হচ্ছে, তেল, পেট্রোলিয়াম, তার বেশিরভাগটা মধ্যপ্রাচ্য বা গালফ কান্ট্রিজ থেকে আসে। আমরা জানি পেট্রো ডলার, যার উপরে ভিত্তি করে এই মিডল ইস্ট বা এই আরব শেখরা বিপুল টাকা কামিয়েছে। এই পেট্রো ডলার, তার যে মার্কেট, সেটাকে ধসিয়ে দেওয়ার চেষ্টা করছে এবার ইরান। ইরান করবে নাই বা কেন? কারণ ইরানের চারপাশে যে মুসলিম দেশগুলো ছিল, তারা ইরানকে এখন আর সাপোর্ট করছে না। মুসলিম ব্রাদারহুড বলে যে কথাটা ছিল, মুসলিম ভ্রাতৃত্ববোধ, সেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ইরানের পাশে এরা কেউ নেই। সুতরাং এই মুহূর্তে যে অবস্থাটা রয়েছে, সেখানে তেলের দাম, অপরিশোধিত বা ক্রুড অয়েলের দাম ভয়ঙ্করভাবে বেড়েছে। কিন্তু কতদিন এই তেলগুলো এক একটা দেশ রাখতে পারবে সেটা আমি দেখাবো।
আমি পিসিআরকে বলবো তার আগে এই হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালীটা কেন এত বিপজ্জনক হয়ে পড়ছে, এটা 2025-এও আমি দেখিয়েছি, 2026-এও বলছি। গোটা পৃথিবীর এখন চোখ থাকা উচিত হরমুজ প্রণালীতে। প্রয়োজনে সারা পৃথিবীর বিভিন্ন দেশের সেনাবাহিনী নামুক, হরমুজ প্রণালী থেকে এই চাক্কা জ্যাম, যেভাবে রাস্তা অবরোধ, হাইওয়ে অবরোধ করা হয় না, ঠিক সেভাবে ইরান এখন হরমুজ প্রণালী অবরোধ করে রেখে দিয়েছে। কি এই হরমুজ প্রণালীটা একবার দেখি। হরমুজ প্রণালীটা হলো ইরান এবং অন্যান্য দেশের মাঝে এই ছোট্ট জায়গাটা, পারস্য উপসাগরের ওপর এই ছোট্ট জায়গাটা হচ্ছে হরমুজ প্রণালী। আমি যদি এখানে ম্যাপটা দিতে বলি এবং আবার শুরু থেকে যদি আমি এই হরমুজ প্রণালী কি সেটা দেখাই, তাহলে দেখবেন, ভালো করে দেখুন, এইটা হচ্ছে পারস্য উপসাগর, এটা ইরান, এটা ভারত, এই জায়গাটা ওমান এবং আরব আমিরশাহী মানে দুবাই, আবুধাবি, এই বিভিন্ন দেশ থেকে, ইরাক, সৌদি আরব থেকে যে তেলগুলো আসে, এই জাহাজগুলো এইটুকু জায়গা 30 কিলোমিটার মতন, এটা হচ্ছে হরমুজ প্রণালী, হরমুজ স্ট্রেট বলা হয়। এই 33 কিলোমিটার যে ব্যাসার্ধের জায়গাটা, এখান দিয়ে জাহাজগুলো যায় এবং ইরান তাদের কাস্টমস বা তাদের যে শুল্ক দপ্তর, তাদের মাধ্যমে এখান থেকে একটা টাকা তোলে, ট্যাক্স তোলে, এবং এখান থেকে পাস না হলে, এটা যদি বন্ধ হয়ে যায়, গোটা এই মধ্যপ্রাচ্যের তেল বা অন্যান্য জিনিসপত্র সব বন্ধ হয়ে যাবে। এখান থেকে বেরোনোর পরে আরব সাগরে ঢোকে বা পৃথিবীর যে কোনো কর্নারে যায়, ভারতের কাছে যায়। ইরান যেটা করছে, এই ফুল ফ্রেমে এবার দেখুন, এই জায়গাটা বন্ধ করে দিচ্ছে। এই জায়গাটা বন্ধ করে দেওয়ার মানে হলো তেল থেকে শুরু করে আনাজ পাতি সমস্ত কিছু সেইটা এখান থেকে বন্ধ হয়ে যাওয়া, প্রাকৃতিক গ্যাস, এলএমজি সমস্ত কিছু মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে বন্ধ হয়ে যাওয়া, এটা একটা ভয়ঙ্কর দিক। এবার সেইটা যদি আমি দেখাই যে ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে, এবার আমি ফেরানোর জন্য বলবো, এবার আমি যদি একবার দেখাই যে কোন কোন দেশ, কেন আমি বলছি যে আমরা কথা বলছি সেই মুহূর্তেও কয়েক লক্ষ কোটি টাকার লস হচ্ছে, যুদ্ধ এমন পর্যায়ে গেছে, কোন কোন দেশে এই বিশ্বযুদ্ধটা হচ্ছে। দেখুন, ইরান, নেতানিয়াহু মারা গেছে, খুন করে দেওয়া হয়েছে। ইসরায়েল, আমেরিকা, ইরানের পাশে ইসরায়েল নেই, ইরানের বিরুদ্ধে ইসরায়েল, এবং ইসরায়েল বলেছে ইরান থেকে শুরু করে যারা যারা জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে এভাবে তোল্লা দিচ্ছে তাদের মারবই। ইরান বলছে দেখি কি করে মারো। ইরান ইসরায়েলের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল কিন্তু এইটুকু একটা দেশ, এইটুকু, কলকাতা, দক্ষিণ কলকাতার থেকেও ছোট একটি দেশ। ইসরায়েলের সাথে তার বন্ধু আমেরিকা রয়েছে। আবার অন্যদিকে ফ্রান্স, গ্রিস, এই দেশগুলো, এগুলো নিজেদের মধ্যে লড়াইতে ব্যস্ত। এবার আসি এই দিকে, আরেকটা দিকে, ইরান, ইসরায়েল, ফ্রান্স, রাশিয়া, এর পাশাপাশি এই সাইডেও কিন্তু যুদ্ধটা হচ্ছে। মানে গোটা বিশ্বে আফগানিস্তান, পাকিস্তান, তারাও কিন্তু নিজেদের মধ্যে যুদ্ধে ব্যস্ত। ভাবুন, মানে এগুলো যখন হচ্ছে আমরা কতটা শান্তিতে রয়েছি। রাশিয়া, ইউক্রেন যুদ্ধ চলছে, কিন্তু টানা চলছে, গরমকাল মানে আরো বেশি যুদ্ধ হবে। আফগানিস্তান এবং পাকিস্তানে ডুরান্ড লাইন নিয়ে বালুচিস্তান যে কোনো মুহূর্তে স্বাধীন হতে পারে। এই পরিস্থিতি আমি এবার ফুল ফ্রেমে দেখাবো যে আমি যখন টিভিতে বসে জবাব চায় বাংলা দেখছি, রাত্রে মাংস খাচ্ছি, তখন সারা পৃথিবীতে এই মুহূর্তে ঠিক এতগুলো দেশে যুদ্ধ চলছে, রাতে মিসাইল স্ট্রাইক হচ্ছে, সেখানকার শেয়ার মার্কেট ধসে গেছে, সেখানকার বড় বড় বিল্ডিং, সেই বিল্ডিংগুলোতে এই মুহূর্তে একের পর এক যে ঝড়ঝাপটা, সেই ঝড়ঝাপটা হচ্ছে। কিন্তু কেন আমি বলছি এই তেলের দাম বেড়ে যাবে, হয়তো 2 লাখ 4 লাখ টাকায় পৌঁছে যেতে পারে সোনার দাম, রূপোর দাম বেড়ে যেতে পারে, হীরের দাম বেড়ে যেতে পারে, অনেক কিছু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো বেড়ে যেতে পারে। তার কারণ এই গোটা পৃথিবীতে যে আঁচটা, যুদ্ধের আঁচ, আমি যেটা বললাম,
প্রতি মিনিটে কয়েক কোটি টাকা করে লস হচ্ছে এই যুদ্ধের জন্য। এই যুদ্ধ থামাতে হবে। এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প থামাতে পারছে না। এই যুদ্ধ থামানোর জন্য একমাত্র ভারতবর্ষকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে 8টি দেশের সাথে কথা বলেছেন। শেষ 48 ঘন্টায় 8টি দেশের সাথে কথা বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই মুহূর্তে বড় দাদার মতন অন্যান্য দেশগুলোকে বোঝাতে হবে এবং সেই কাজটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করছেন। কিন্তু আমি কেন বলছি যে আমি আশঙ্কা করছি এপ্রিলে আরো বড় হয়তো যুদ্ধ আকার ধারণ করতে পারে। আমরা মার্চ মাসে বসে রয়েছি, আমাদের ইলেকশন আছে, সেটাও একটা যুদ্ধ, কিন্তু রিয়েল যুদ্ধ গোটা পৃথিবীর। আমি জানি না যে যারা গণৎকার, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন, তারা প্ল্যানেটারি মুভমেন্ট কি বলছে, বিশ্বযুদ্ধের প্ল্যানেটারি মুভমেন্ট রয়েছে কিনা, কিন্তু জিওপলিটিক্সে বা ক্যালকুলেশনে এটা দেখা যাচ্ছে যে সারা পৃথিবী যুদ্ধের প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবে না এবং আজ নয়তো কাল হয়তো ভারতকেও জড়িয়ে ফেলা হবে এবং সেটা ভয়। আমি যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে যাব, কিন্তু তার আগে আমি একজন ভদ্রলোক আমার সাথে এসেছেন এখানে, বাসব মুখার্জি, চিফ মেরিন ইঞ্জিনিয়ার, হরমুজ প্রণালী দিয়ে উনি এর আগেও যাতায়াত করেছেন। এই গোটা যে গালফ কান্ট্রিতে যে তেলটা, সেই তেলটা যে আসা যাওয়া করে, সেটা উনি হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করার সময় তার অভিজ্ঞতা রয়েছে। আমি বাসববাবুর কাছে যাব। বাসববাবু, আপনার কাছে যাওয়ার আগে আমি একবার দেখাতে চাই যে আমাদের সারা বিশ্বে এই হরমুজ প্রণালী এটা বন্ধ হয়ে যাওয়ার মানে তেলের সাপ্লাই কমে আসা। গোটা বিশ্বে এই মুহূর্তে কার কাছে কত দিনের, মানে কত ম্যাক্সিমাম দিন অবধি তেল মজুত করা আছে? ভারতের কাছে 25 দিন, বাকিদের কাছে কতদিন একবার একটু দেখে নেব। এই মুহূর্তে সারা পৃথিবীতে ক্রুড অয়েল, অপরিশোধিত তেল, সেটা কোন দেশের কাছে কত মজুত করা রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর সব তেল সরবরাহ বন্ধ হয়ে গেলেও 200 দিন চালিয়ে নিতে পারবে। 200 দিন এত তেল আমেরিকা মজুত করে রেখেছে। চায়না 104 দিন মতন তেল, সারা পৃথিবীর সব ট্যাঙ্কার যদি উড়িয়েও দেওয়া হয় 104 দিন চায়না চালিয়ে দেবে, তারপর থেকে টানটা শুরু হবে। জাপান 260 দিন, সবচেয়ে বেশি তেল মজুত করে রেখেছে জাপান। দক্ষিণ কোরিয়া 210 দিন তেল মজুত অবস্থায় রয়েছে। সিঙ্গাপুর, ছোট্ট দেশ, 245 দিন চালিয়ে নিতে পারবে। ভয়টা ভারতকে নিয়ে। ভারতের কতদিন? পাকিস্তান এই মুহূর্তে, কেন পাকিস্তান এই মুহূর্তে, পাকিস্তান কেন মাথায় বাজ পড়েছে? 3 দিন মাত্র ওরা চালাতে পারবে। যদি তেল সাপ্লাই বন্ধ হয়ে যায় তাহলে 3 দিন চালাতে পারবে। 3 দিন পাকিস্তান টিকতে পারবে যদি তেল সাপ্লাই বন্ধ হয়ে যায়। নিজের যা তেল আছে সেই তেল দিয়ে তারা কাজ করতে পারবে। অথচ ইরানের পাশের দেশটাই পাকিস্তান। এরকম পরিস্থিতিতে বাসববাবু, এই হরমুজ প্রণালীর খুলে দেওয়াটা কতটা জরুরি, এবং আপনি নিশ্চয়ই হরমুজ প্রণালী সম্বন্ধে অবগত, আপনি নিজেও দেখেছেন, একটু যদি বলেন এই ব্যাপারটা। বাসববাবু, হরমুজ প্রণালী আপনি যেভাবে প্রথমেই সবাইকে বলে দিয়েছেন যে হরমুজ প্রণালীর মাধ্যমে গালফ ব্রেন্ট ক্রুড যেটা আসে সেটা ম্যাক্সিমাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। হরমুজ প্রণালীর এই যে ভূভাগটি আছে সেটার উপর কন্ট্রোল নেওয়ার জন্য এর আগেও কিন্তু ইরান ইরাকের মধ্যে যুদ্ধ হয়েছে। আচ্ছা, এটা যেতে কতদিন টাইম লাগে, মানে ওইটা দিয়ে পাস করতে? হরমুজ প্রণালী যেখান থেকে শুরু হয় সেখান থেকে হরমুজ প্রণালী শেষ করে আমরা যদি ওপাশ অবধি যাই তখন ডিপেন্ড করে 1.5 দিনের মতো সময় লাগে। জায়গাটি যেখানে শুরু হয় সেখান থেকে যাওয়ার সময় এটা প্রথম থেকেই একটি প্রচণ্ড বিজি ট্রেড রুট। এখানে চ্যানেল করে লাইন করে আমাদের যেতে হয় এবং এই অংশে যাওয়ার সময় আজকে যেটি হচ্ছে এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে আগে যেরকম হতো তার জায়গায় আমরা সোয়ার্ম ড্রোনের অ্যাটাক দেখতে পাচ্ছি। সোয়ার্ম ড্রোনের অ্যাটাক করে এটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে এটা সোয়ার্ম ড্রোন অ্যাটাক মানে আমি বুঝলাম না, এটা কি একটু যদি বুঝিয়ে বলেন। এর আগে যুদ্ধের সময় আমরা দেখেছিলাম যে দূর থেকে হয়তো মিসাইল ব্যবহার করা হতো জাহাজের বিরুদ্ধে, কিন্তু এই যুদ্ধের ক্ষেত্রে আমরা দেখছি ইরান প্রাথমিকভাবে তাদের চিপ ড্রোনস, অ্যাটাক ড্রোনস ইউজ করছে।
আচ্ছা, এই জাহাজগুলোতে নিশ্চয়ই ভারতীয় বা বাঙালিরাও নিশ্চয়ই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। হ্যাঁ, আপনার মতন অনেকেই নিশ্চয়ই এরকম ভাবে করে। অনেকেই যায়। এবং তা আমরা দেখেছি যে বিভিন্ন সমুদ্রে জলদস্যু বা যারা এই ধরনের ডাকাতি করে, সেরকমভাবে হরমুজ প্রণালীতে এই মুহূর্তে এই মানে রাস্তা অবরোধের মতন এই প্রণালী অবরোধটা হচ্ছে, মানে কি করছে? মানে তো সমুদ্রের মধ্যে তো একটা বড় লক গেট বা গাছ ফেলে দিতে পারবে না, তাহলে আটকাচ্ছেটা কি করে? দেখুন, আমাদের সারা পৃথিবীতে যখন সমুদ্র ব্যবসা শুরু হয়েছে, তখন আমাদের ইউনাইটেড নেশনসের আন্ডারে একটা আনক্লস বলে একটা শব্দ আছে। আচ্ছা, দ্যাট সেটাই বলা আছে যে সারা পৃথিবীর যে সমুদ্রটি আছে সেটি মানুষ সভ্যতার বিবর্তনের জন্য, তার উন্নতির জন্য ব্যবহার করা হোক, এবং সেটা যদি কোনো যুদ্ধ জন্য ব্যবহার না করা হয়, অর্থনৈতিক উন্নতির জন্য, সেই সমুদ্রটার উপর অধিকার সমস্ত মানব সভ্যতার। একটি দেশের টেরিটোরিয়াল ওয়াটার থাকে 12 কিলোমিটার, হরমুজ প্রণালী চওড়া 21 কিলোমিটার। 70 দশকের দিকে ইরান তার টেরিটোরিয়াল ওয়াটার বাড়িয়ে 12 নটিক্যাল মাইলস ভেতরে নিয়ে এসছে। এপাশ থেকে কাতার বলেছে আমরাও কিছুটা আমাদের নিজেদের অংশে নিয়ে আসব। কিন্তু আমেরিকা বা অন্য সমস্ত পৃথিবীর যারা সমুদ্রপথ ওই অঞ্চলের মধ্যে দিয়ে যায়, তাদের বক্তব্যটাই হচ্ছে এটি একটি ইন্টারন্যাশনাল সি রুট। এবার ইন্টারন্যাশনাল সি রুটটা যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে আমাদের গালফের তেলটা বেরিয়ে আসার পথ ওখান দিয়ে পাবে না। মানে এই যে 33 কিলোমিটার রাস্তাটা যেটা, সেটা দিয়ে এই যে হরমুজ প্রণালী দিয়ে, আমি ম্যাপটা দেখাচ্ছিলাম, সেই ম্যাপটাও যদি দেখি আরেকবার, এটা দিয়ে মানে জাহাজগুলো ভারতে কোথায় এসে ফেরে? গুজরাটে না মহারাষ্ট্র, মানে কোথায় যায় জাহাজগুলো? দেখুন, জাহাজের যারা তেল ওখান থেকে নেয়, তারা দুরকমভাবে ব্যবহার করে। একটি হয়তো তাদের সাথে কনস্ট্যান্ট একটি যোগাযোগ থাকে যে আমরা একটা ফিক্সড রুটে একটা তেল কোনো একটা পার্টিকুলার একটা জায়গা থেকে নিয়ে এসে আরেকটি পোর্টে দেব। সেটা আমাদের পশ্চিম দিকের পোর্টগুলিতে হতে পারে, এমনকি আমাদের পারাদ্বীপেও হতে পারে, পারাদ্বীপে রিফাইনারিও আছে। আচ্ছা, হরমুজ প্রণালী থেকে তেল পারাদ্বীপ, আমাদের উড়িষ্যার পারাদ্বীপেও আসে, যেখানে খুশি যেতে পারে। আচ্ছা, মানে খালি যে মানে জামনগর রিফাইনারি হোক বা পারাদ্বীপ বিভিন্ন জায়গায় হোক বা সিঙ্গাপুরে হোক। বেশ, কিন্তু মুশকিলটা হচ্ছে বাসববাবু, এই মুহূর্তে আমাদের সাথে আরও অতিথিরা রয়েছেন, তারাও বলবেন, কিন্তু যা খবর আমরা পাচ্ছি ভারতের কাছে, অনেকের কৌতূহল ভারতের কাছে কতদিনের তেল মজুত রয়েছে। এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি সেই ব্রেকিং নিউজটাও নেব। ভারতের কাছে 25 দিনের পর্যাপ্ত তেল, অপরিশোধিত তেল, সেটা মজুত রয়েছে। মানে 25 দিন সারা বিশ্বে এই মুহূর্তে সমস্ত তেল সরবরাহ বন্ধ হয়ে গেলেও ভারতবর্ষ 25 দিন চালিয়ে নিতে পারবে। ইসরায়েল ইরান যুদ্ধের প্রভাব বিশ্ব বাজারে এই মুহূর্তে চড়া হচ্ছে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের দাম। ভারতের কাছে এই মুহূর্তে 25 দিনের ক্রুড অয়েল মজুত রয়েছে, যা বিশ্বব্যাপী উত্তেজনার মধ্যে 50 দিনের সামগ্রিক পর্যাপ্ততা নিশ্চিত করতে পারে। ওয়ার্ল্ড অ্যালার্ট এই মুহূর্তে 25 দিনের যে অপরিশোধিত তেল তা মজুত রয়েছে ভারতের কাছে। কিন্তু ভারত এই মুহূর্তে যুদ্ধে যাচ্ছে না, ভারত এই মুহূর্তে যুদ্ধকে আশকারা দিচ্ছে না, কারণ এই মুহূর্তে যে কোনো ম্যাচিওরড মানুষ, যে পরিণত বোধ নিয়ে যারা রাজনীতি করেন, তারা জানেন যে প্রতি মিনিটে, এই যে আমি এই কথাটা বললাম, ঘড়ির কাঁটা এই মুহূর্তে 8:25, হয়তো কয়েক লক্ষ কোটি টাকা এই মুহূর্তে ধসে গেল। আর কয়েক মিনিটের মধ্যে হয়তো তেলের দাম আরও বাড়বে, কারণ কোনো একটা ট্যাঙ্কার এই মুহূর্তে আঘাত হচ্ছে, তাকে উড়িয়ে দেওয়া হচ্ছে। ইরান সারা বিশ্বকে ক্র্যাশ করিয়ে দিতে চায়, কারণ ইরান বুঝতে পারছে তার সাথে মুসলিম ব্রাদারহুড নেই, এবং তার পাশাপাশি যেভাবে অন্যান্য দেশ আমেরিকার বিরুদ্ধে চলে আসছে, কেউ ইরানের বিরুদ্ধে চলে আসছে, ইসরায়েলের বিরুদ্ধে চলে আসছে, এই সমস্ত কিছু যখন মূলত হচ্ছে, আমি একবার আরেকটা ব্রেকিং নিউজ দেখাতে চাই কেন এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। ভারত সরকার কিন্তু বলছে 25 দিনের জ্বালানি পর্যাপ্ত থাকলেও ভারত রেডি। এই মুহূর্তে ভারতের কাছে যে পরিমাণ তেল রয়েছে, সেই তেল হয়তো যথেষ্ট নয়, কিন্তু রাশিয়া ভারতকে সাহায্য করতে প্রস্তুত। দ্বিতীয় যে ব্রেকিং নিউজ,
এই মুহূর্তে দ্বিতীয় যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজের দিকে যাব। রাশিয়া তেল সরবরাহ করতে প্রস্তুত ভারতকে। যুদ্ধ পরিস্থিতিতে ব্যাপক তেল সরবরাহ করতে হতে পারে রাশিয়া থেকেও। এর আগে আমেরিকা চোখ রাঙিয়েছিল যে রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারবে না। ভারত বলেছিল যেখান থেকে প্রয়োজন আমরা সেখান থেকেই তেল কিনব। আবার নতুন করে ভারত সম্ভবত স্পষ্ট করে দিল যে এই মুহূর্তে রাশিয়া থেকেও তারা তেল কিনবে, কারণ হরমুজ প্রণালী অর্থাৎ গালফ অয়েল, মধ্যপ্রাচ্যের যে অয়েল বা তেল, সেই তেল তারা সম্পূর্ণভাবে নিতে পারছে না। আমি সমরেন্দ্র শিকদারের কাছে যাব, উনি এই মুহূর্তে ওমান নিবাসী। সমরেন্দ্রবাবু, কি পরিস্থিতি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে? মানে ভারত, আমি দেখছি মানে ভারত আজ না হয় কাল যদি জড়িয়ে পড়ে ব্যাপক একটা সমস্যার মধ্যে ভারত জড়িয়ে যাবে এবং আমাদের প্রত্যেকের পকেটে টান পড়বে। গুড ইভিনিং। যদি আমি এখানকার কথা বলবো, ওমানে এমনি কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন নাই, বিকজ এখানে সেভাবে অ্যাজ অফ নাও কিছু দেখা হয়নি। কালকে যে ইরান চেষ্টা করেছিল এনার্জি অ্যান্ড অয়েল রিজার্ভ টার্গেট করার জন্য, তো এখানে সালালা পোর্টে একটা অ্যাটাক হয়েছিল, তারপরে একটা ডুকুমেও একটা অ্যাটাক হয়েছিল এখানে। বাট ইভেন দেন এখানে ওমানে যদি আমি কথা বলবো, তো এখানে অত বেশি সিচুয়েশনটা খারাপ হয়নি। আর এখানে লাইফও একটু পিসফুল চলছে, কিন্তু হ্যাঁ সিকিউরিটি লেভেল এসকেলেট হয়েছে। অ্যান্ড তারপরে ফের অনেক জায়গায় আর্মি ডিপ্লয়মেন্ট, দেয়ার রাডার ইউনিটস দে হ্যাভ অলসো বিন ডিপ্লয়েড। তো সেভাবে ওটা দে আর প্রিপেয়ার্ড। বাট যদি আমি কথা বলবো স্ট্রেট অফ হরমুজ নিয়ে, সো ইয়েস অবভিয়াসলি ইট ইজ ভেরি ক্রিটিক্যাল স্ট্রেট, বিকজ 1/5 অফ দ্য অয়েল রিজার্ভ এখান থেকেই ক্রস করে দ্য পার্সিয়ান গালফ অফ ওমানকে হরমুজ স্ট্রেটটা কানেক্ট করে। And তারপরে ফের এসব অয়েল ট্যাঙ্কার্স কোনো অয়েল ব্যারেলস কোনো দে গো টু ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তো দ্যাট ইজ টোটালি আন্ডার দ্য কন্ট্রোল অফ IRGC, কেন কি ইরান এটাকে একদম নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে টোটালি। and as and when required ওরা শুধু অ্যাক্সেস দিচ্ছে শুধু চাইনিজ অয়েল ট্যাঙ্কার্স কে। দ্যাট ইজ হোয়াট ইজ ইন দ্য নিউজ রাইট নাও। কিন্তু যদি অন্য কোনো যে কান্ট্রি আছে ওদিকে কাউকে এখনই নাও ইরান অ্যাক্সেস দিচ্ছে না, কোনো রকমের মুভমেন্ট অথরাইজ করছে না। ওটা একটা অনেক বড় একটা ক্রিটিক্যাল কন্ডিশন, বিকজ কেন কি পুরো বিশ্ব, যেমনি আমি বললাম কি 20% অফ দ্য অয়েল সাপ্লাই এখান থেকে কন্ট্রোল হয়। তো ভারতের জন্য অবভিয়াসলি, বিকজ দ্য লেভেল অফ কনজাম্পশন ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে অনেক হাই আছে, ওই হিসাবে আমাদের কাছে সেইভাবে ওর রিকোয়ারমেন্টসটাকে কম্পেনসেট করার জন্য সেরকম করে অয়েল রিজার্ভ নাই। তো যে আপনি যে কথাটা বলছেন এক্স্যাক্টলি ওটা সত্যি আছে কি আমরা সত্যিতে অনেক ফিউচারে যদি যুদ্ধটা যদি 7 দিন বা 10 দিন আরো যদি কন্টিনিউ করে, তো we will be in trouble. ঠিক। আমি আরেকবার আমাদের যে প্লাজমা টিভি রয়েছে সেখানে আমি যাব, কিন্তু তার আগে ফুল ফ্রেমে দেখাবো যে পাকিস্তান কেন ভয় পাচ্ছে। আমি দেখালাম না 3 দিন পাকিস্তানের কাছে তেল মজুত রয়েছে, কিন্তু পাকিস্তানের অন্য একটা টেনশন হচ্ছে, ওরা অন্য একটা দুনিয়াতে এই মুহূর্তে রয়েছে এবং তাদের ধুকপুকানি বেড়ে গেছে পাকিস্তানে, যে পাকিস্তান এবার সর্বশান্ত হতে চলেছে। মানে এই যুদ্ধে ভারত যাবে না, কিন্তু গেলে ভারত তো পাকিস্তানকেও ছাড়বে না। আর যদি পাকিস্তানকে এই মুহূর্তে ভারতও আক্রমণ শুরু করে দেয়, পাকিস্তান কিন্তু শেষ। আবারও বলছি, আমরা যুদ্ধে হয়তো যাব না, কিন্তু পাকিস্তানের এই মুহূর্তে যদি ম্যাপটা আমি দেখাই, এই মুহূর্তে ফুল ফ্রেমে যদি ম্যাপটা দেখাই এবং তারপর আমি নির্দিষ্টভাবে ভালো করে দেখুন, এই মুহূর্তে দেখুন ভারতের ঠিক পাশে পাকিস্তান, এবং পাকিস্তানে এই মুহূর্তে কেন প্রবলেমটা হচ্ছে, পাকিস্তানের এই অংশটা বালুচিস্তান যে কোনো মুহূর্তে স্বাধীন হয়ে যেতে পারে। আপনি কাউন্ট করুন 1 থেকে 10, যে কোনো মুহূর্তে স্বাধীনতা পেতে পারে বালুচিস্তান। কেন? কারণ পাকিস্তান একদিকে, ভারত চিরশত্রু, ভারত গুড়িয়ে দিয়েছে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে। এখন মুশকিলটা হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের সাথেও এই মুহূর্তে যুদ্ধে রয়েছে। মানে ভাবুন পাকিস্তানের অবস্থা, পাকিস্তান আফগানিস্তান এই মুহূর্তে যুদ্ধে রয়েছে। ইরানও এই মুহূর্তে পাকিস্তানকে আক্রমণ চালাতে পারে।
মজাটা হচ্ছে ইরানের সাথে এই বালুচিস্তান যে অংশটা, সেই বালুচিস্তানে এই মুহূর্তে স্ট্রাইক করতে পারে ইরান, যে কোনো মুহূর্তে বালুচিস্তানে অ্যাটাক করতে পারে ইরান, এবং এটা বালুচিদের ওপর নয়, হবে অ্যাটাকটা পাকিস্তান সেনাবাহিনীর ওপর। কেন? কারণ পাকিস্তান 2025 সালে একটা ভয়ঙ্কর ডিল করেছে সৌদি আরবের সাথে। সৌদি আরবে যদি কেউ অ্যাটাক করে তাহলে পাকিস্তান মনে করবে যে পাকিস্তানের ওপরও আঘাত করা হয়েছে, তারা সৌদি আরবের পাশে দাঁড়াতে সেই দেশটাকে অ্যাটাক করবে। এটা চুক্তিতে লেখা। ঠিক যেভাবে পাকিস্তানে কেউ যদি অ্যাটাক করে সৌদি আরবিয়াও অ্যাটাক করবে। মজার ব্যাপার হচ্ছে সৌদি আরবিয়াতে প্রতিদিন এখন ইরান অ্যাটাক করছে। এখন পাকিস্তান কি করবে? চুক্তি মানবে না, সৌদি আরবের সাথেও বেইমানি করবে। যদি বেইমানি না করে, যদি বিশ্বাসঘাতকতা না করে, এই মুহূর্তে পাকিস্তানকে ইরানে অ্যাটাক করা হবে। এবং যা খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানের মাটি ব্যবহার হয়েছে, আমেরিকানরা ব্যবহার করেছে ইরানে স্ট্রাইক করার জন্য। ইরান বুঝে গেছে আজ রাতেই হয়তো পাকিস্তানে অ্যাটাক হবে। এটা যদি হয় কাল পরশু বা তরশু হয়তো বালুচিস্তানও স্বাধীন হয়ে যেতে পারে। ভারত কিছু করছে না যদিও। এই মুহূর্তে অনেকে রয়েছেন, পূর্ণিমা দিয়ে এই মুহূর্তে রয়েছেন। আমি পূর্ণিমা নাথের কাছে যাব। আমেরিকা কি চাইছে পূর্ণিমাদি? মানে এই যে পরিস্থিতি, বিদেশ নীতি এবং ভূ রাজনীতির দিক থেকে, জিওপলিটিক্সের দিক থেকে আপনি কিভাবে এটাকে দেখছেন? এটা একটা ডেঞ্জারাস জায়গা তৈরি হয়েছে, কেওস টোটাল। সেখানে আমরা ভালোভাবে আছি কিন্তু কতদিন থাকবো আমরা জানি না। পূর্ণিমা নাথ, Thank you so much for having me. Namaste, Jai Hind, Happy Holi. এখানে this is a complicated situation. এখানে কি হচ্ছে আলটিমেটলি মিডল ইস্টে যে তেলের যে বিজনেস এটাকে কমপ্লিটলি বন্ধ করে দিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউনাইটেড স্টেটস ওয়ান্টস টু সেল দেয়ার ওন অয়েল। এই পুরো গেমটা অয়েলের উপর হচ্ছে। বিকজ ইরানে যে ভান্ডার তেলের, শুধু তেলের না, ন্যাচারাল অয়েল অ্যান্ড গ্যাস, গোল্ড, সিলভার, কপার অ্যান্ড সেভারাল মিনারেলস, আমেরিকা চাইছে যে লিটারেলি এভরি সিঙ্গল প্লেসেস যেখানে রেয়ার আর্থ থাকে, অয়েল থাকে, গোল্ড থাকে, ওগুলোকে কন্ট্রোল করলে, দেন ইন সাপ্লাই চেইনটাকে কন্ট্রোল করলে, দেন দে ক্যান হ্যাভ দ্য ডমিনেন্স। যে দ্যাটস হোয়াট আমেরিকাকে সবাই বলে যে আমেরিকা ইজ এ সুপ্রিম সুপার পাওয়ারফুল নেশন। আর সুপার পাওয়ারফুল নেশনের মানে কি? মানে আই ক্যান গো এনিওয়ার অ্যান্ড কিল ইউ, আই ক্যান গো এনিওয়ার অ্যান্ড bomb you, I can go anywhere and kidnap you. That's the meaning of superpower at this point of time. তা এখানে যা হচ্ছে, ইটস ওয়ান কোয়েশ্চেন ইন্টারনালি। আমাদের এখানে একটা কোয়েশ্চেন হচ্ছে, ট্রাম্প যে আমাদেরকে যুদ্ধে নিয়ে গেছে, ইজ ইট এ কনস্টিটিউশনাল ওয়ার? কনস্টিটিউশনাল ওয়ার মানে এখানে কংগ্রেস যে আছে আমাদের এখানে, বেসিক্যালি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যে আছে পার্লামেন্টের মতো, ওদের হাতে ওয়ার পাওয়ার আছে। দে আর দ্য ওয়ান হু ক্যান গিভ দ্য প্রেসিডেন্ট দ্য অথরিটি whether he can go to the war or not. এখানে he didn't take any permission. তারপরে he went to the war এর মধ্যে এখানে 80% people, more than 80% people of America আমাদের এখানে যুদ্ধের যাওয়ার জন্য কোনো অনুমতি দেয়নি। আমাদের এখানে এত যে সেনাবাহিনীর যারা মারা যাচ্ছে ইরানে বা বিভিন্ন জায়গাতে আমেরিকান সোলজার্স, তাদের বডি ব্যাগসগুলো তো আমেরিকায় পৌঁছাচ্ছে। যে ছেলেমেয়েগুলো, কম বয়সী ছেলেমেয়েগুলো, তাদের যে বডি ব্যাগ পৌঁছাচ্ছে, সেখানে তো আমেরিকার মধ্যেও নিশ্চয়ই মানুষজন বিরক্ত ট্রাম্পের ওপর যে এভাবে যুদ্ধের ফলে এত ছেলেমেয়ে মারা যাচ্ছে। Democrats are angry. Republican পার্টিতে যে মাগা ফ্যাকশনটা আছে, দ্যাট ইজ হোয়াইট খ্রিস্টান ন্যাশনালিস্ট ফ্যাকশন, ওদের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াট এভার হি ডাজ ইজ রাইট। আমাদের মতো যেগুলি সেন ভয়েসেস আছে, আমরা যদি বলি, আমাদেরকে বলা হয় আনপেট্রিয়টিক, আমাদেরকে বলা হয় অ্যান্টি আমেরিকান, আমাদেরকে বলা হয় ইউ ডোন্ট বিলং হিয়ার, আমাদেরকে বলা হয় ইউ আর ব্রাউন, ইউ ডোন্ট বিলং হিয়ার, ইউ আর হিন্দু, ইউ আর নট অ্যাসিমিলেটিং, আমাদেরকে বলা হয় ইউ আর ফিলদি, ইউ আর প্রিমিটিভ, ইউ আর স্যাভেজেস, ইউ গো ব্যাক টু ইন্ডিয়া। কিন্তু যারা সাদা, বেসিক্যালি হোয়াইট ন্যাশনালিস্ট ক্রিশ্চিয়ানস, ওদেরকে কোথায় পাঠাবো? আমরা কি ইউরোপে পাঠিয়ে দেবো ওদের? আইডিয়া হচ্ছে এখানে একটা সুপ্রিমেসি, হোমোজেনাস একটা সোসাইটি। আপনারা যখন এই কথাটা আমেরিকায় বসে বলছেন এবং আপনি নিজেও আমেরিকার রাজনীতির সঙ্গে যুক্ত, অন্যদিকে বাহরিন, মানে আমি এখন ভাবছি যে কিভাবে এই মুহূর্তে সারা পৃথিবীতে পলিটিক্সটা চেঞ্জ হচ্ছে। বাহরিনের সরকার এই মুহূর্তে ঘোষণা করে দিয়েছে, বাহরিনে বসে ইরান প্রীতি দেখানো যাবে না ভাই। এই মুহূর্তে
বাহরিনে বসে ইরান প্রীতি বরদাস্ত নয়, ইরানে গিয়ে ইরান প্রীতি দেখান, ইরান নিয়ে সহানুভূতি দেখালে সোশ্যাল মিডিয়াতে দেশ ত্যাগের নির্দেশ বাহরিন সরকারের। যারা বাহরিনের চেয়ে ইরানের প্রতি বেশি অনুগত তাদের উচিত সেখানে গিয়ে বসবাস করা। বাহরিনের স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ বিন আবদুল্লাহ আল খলিফা এই মুহূর্তে বলেছেন বাহরিনে বসে ইরান প্রীতি বরদাস্ত নয়। কি বলেছেন বাহরিনের স্বরাষ্ট্রমন্ত্রী, শুনুন। أما اللي يشوف إنه ولاء لإيران أكثر من ارتباطه بالبحرين، أنا أعتقد أنه من الأفضل له أنه يتوكل على الله ويعيش هنا. মানে ভাবুন এই অবস্থাটা, বাহরিন কিন্তু ইসলামিক দেশ, মুসলিম দেশ, তারা ইরানকে সহ্য করতে পারছে না এবং তারা বলছে যে বাহরিনে বসে ইরানকে নিয়ে এত প্রীতি দেখিও না, দেখালে তোমরা ইরানে চলে যাও ভাই। বাহরিন শুধু নয়, অদ্ভুতভাবে ইসরায়েলের বিরোধী যারা ছিলেন, মানে বিরোধী পক্ষ, তারাও এখন ইরানের বিরুদ্ধে চলে গেছেন এবং জোহরান মামদানির মতন মুক্ত মোনা লিবারাল কমিউনিস্ট সোশ্যালিস্ট তারাও এখন ইরানের বিরুদ্ধে। আমেরিকায় বসে এই মুহূর্তে জোহরান মামদানি, দেখুন ভারতবর্ষে আমরা নিজেদের সরকারকে, নরেন্দ্র মোদীকে কিভাবে ক্ষতবিক্ষত করি আক্রমণে, এটাকে বলে এই মুহূর্তে গোটা পৃথিবী এই মুহূর্তে দেখুক। আমেরিকায় জোহরান মামদানিও, যে এতদিন ধরে অন্যান্য বিভিন্ন এই মাকু শেকুদের নয়নের মণি ছিল, সেও এখন এই মুহূর্তে বলছে খামেনি সরকারকে নৃশংস আখ্যা নিউ ইয়র্কের মেয়রের। জোহরান মামদানি ইরানের বিরোধিতা করে সরব জোহরান মামদানি বলেছেন নৃশংস হামলা চালাচ্ছে ইরান, শিশুদেরকে, ইরানিদের অত্যাচার করছে। জোহরান মামদানি কি বলেছেন শুনি। I've said before that the Iranian government has engaged in systematic repression of its own people, even killing thousands of Iranians who were seeking to express the most basic forms of dissent earlier this year. It is a brutal government. আমি প্রতিকৃত পাইনের কাছে যাব। প্রতিকৃত, এই মুহূর্তে পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর হয়ে আসছে আমাদের জন্য? কথা হচ্ছে ময়ূক, প্লিজ ভেবো না যে মামদানি খুব রাষ্ট্রবাদী আমেরিকান হয়ে গেছে। এটা একটা টোটাল শিয়া সুন্নি লড়াই চলছে। বাহরেনের যে হেড মোনার্ক সে সুন্নি আর ওদের মেজরিটি পপুলেশন শিয়া, যারা ইরানকে সাপোর্ট করছে, এই জন্যই কথাটা হচ্ছে। এই যুদ্ধটা থামবে না এবং মিডল ইস্টে যতগুলো যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধ মোটামুটি 3 থেকে 5 বছর, 5 থেকে 7 বছর চলেছে। ইরাক আর ইরানের যুদ্ধ 1980 থেকে 1988 অব্দি চলেছে। সেই সময় সেই ইরাককে সৌদি আরব, আমেরিকা পুরো সাপোর্ট করত। এরপরে এবং এখানে কেউ ধোয়া তুলসী পাতা নয়। আজকে ইরান যেমন ভাবে তাদেরকে অ্যাকিউজ করা হয়, হামাস, হুদি, হেজবুল্লাহকে তৈরি করেছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য, সৌদি আরবের বিরুদ্ধে লড়াই করার জন্য, ঠিক সেইভাবে প্রচুর ওখানে সুন্নি আরব স্টেটস আছে যাদের বিরুদ্ধে এই অ্যালিগেশনটা লাগে যে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে ISIS কে তৈরি করেছে। এই যুদ্ধটা এই জন্য থামবে না, তার দুটো কারণ হচ্ছে, নাম্বার 1, ওয়ার ইজ বিজনেস, এটা মনে রাখতে হবে। মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স সবসময় যুদ্ধ চায়, সেজন্য ওয়ার করে তারা সেটাকে ফায়দা ওঠায়। দ্বিতীয় কথা, এনার্জি কন্ট্রোল করাটা। আপনি একটা প্রশ্ন করেছিলেন স্ট্রেট অফ হরমুজে কি হচ্ছে, কিসের জন্য, কিভাবে আটকাচ্ছে, অফিসিয়ালি কিভাবে কন্ট্রোল করছে ইরান 4-5টা ড্রোন পাঠায়, কমব্যাট ড্রোন, সেগুলো বেসিক্যালি এগুলোকে লয়টারিং মিউনিশন বলে। একটা জাহাজে যখন 5খানা ড্রোন পড়ে, খুব সাধারণ ড্রোন, তার মধ্যে এক্সপ্লোসিভ থাকে, একটা জাহাজ উড়ে গেলে তার পরিণতি কি হয়, ইন্স্যুরেন্স প্রিমিয়াম সাংঘাতিক বেড়ে যায়। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো হাত তুলে দেয় যে আমি এই ট্যাঙ্কারে ইন্স্যুরেন্স আর দেবো না। একটা ট্যাঙ্কারের দাম থাকে $200 মিলিয়ন, তারা যে তেলটা ক্যারি করে সেটা হচ্ছে প্রায় $200 থেকে $300 মিলিয়ন। $500 মিলিয়ন একটা জাহাজকে ক্ষতি করতে পারে মাত্র 1 কোটি টাকার 5খানা ড্রোন টোটাল। এটাকে বলে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার এবং এই জন্য এটার প্রিপারেশন ইন্ডিয়া নিয়ে রেখেছে। আমি আপনাকে বলছি কেন, এই যে 25 দিনের কথাটা বলা হচ্ছে, এটা হচ্ছে অপরিশোধিত তেলের ব্যাপার।
আমাদের টোটাল যেটা পোটেনশিয়াল রিজার্ভ সেটা হচ্ছে 80 দিনের। এটা মনে রাখবেন। তার কারণটা হচ্ছে আমাদের যে কমার্শিয়াল অয়েল রিফাইনারিজ গুলো আছে তারা যে রিফাইন করে তেলটা স্টক করে রাখার ক্ষমতা রাখে সেটা প্রায় 60 থেকে 70 দিনের, এবং আমার মনে হয় গত 15 থেকে 20 দিন ধরে এটা নিয়ে গভর্নমেন্ট অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তৃতীয় কথা, আমরা যতটা তেল সরবরাহ করি তার মাত্র 40% আসে স্ট্রেট অফ হরমুজ দিয়ে, সেটার একটা অল্টারনেট রুট তৈরি করা হচ্ছে। ভ্লাদিভস্টক চেন্নাই যে রুটটা, সেই রুটটা দিয়ে আমরা রাশিয়া থেকে তেল আনা শুরু করেছি। সুতরাং আমাদের ওপর প্রভাব পড়বে, কিন্তু পুরোপুরি পড়বে না, কারণ এই জন্যই কিন্তু রাশিয়া থেকে তেল ইন্ডিয়া নেওয়া বন্ধ করেনি। এখনো যে আমরা কথা বলছি এই নয় যে ট্রাম্প বড় বড় বাতেলা মেরেছে, ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে। ইন্ডিয়া এখনো পার ডে 1 মিলিয়ন ব্যারেল রাশিয়া থেকে সরবরাহ করছে এবং বলে দিয়েছে আমরা কোনোদিন সেটা বন্ধ করব না, কারণ ইন্ডিয়ার প্রায়োরিটি সেটা। কিন্তু অর্থনৈতিকভাবে পুরো পৃথিবীতে যখন ইম্প্যাক্ট পড়বে, তার ইম্প্যাক্ট ইন্ডিয়াতেও পড়বে। এবং একটা রাষ্ট্রে আমি কথা বলতে চাই, মধ্যস্থতা ইন্ডিয়া করতে যাবে কেন? আমাদের দেশে যখন যুদ্ধ হয় কেউ মধ্যস্থতা করতে আসে মিডল ইস্ট থেকে? এটা একটা অবধারিত যুদ্ধ এবং এটার জন্য অনেকে দায়ী। এখানে যেহেতু যেমন আমেরিকা দায়ী তাদের এই যে আধিপত্য, ঠিক ততটাই কিন্তু আরব দেশগুলো আর ইরান দুজনেই দায়ী। এবং এটাকে এই দিস ওয়ার ইজ ইনএভিটেবল। এবং ISIS যখন তৈরি হয়েছিল, এবার পরেরটা কি হবে আমি আপনাকে বলছি। সিরিয়াতে যাকে ওরা নেতা বানিয়েছে আমেরিকা, হায়াত তাহরির আল শাম একটা টেরর গ্রুপের হেড, তার নাম হচ্ছে আল জোলানি, সে এখন নেতা। সে এবার আমেরিকা ISIS কে পাঠাবে ইরানের মধ্যে যুদ্ধ তৈরি করার জন্য। এবং আরেকটা ভয়ঙ্কর তার পরিণতি হতে চলেছে, এই যুদ্ধটা এমন একটা জায়গায় যাবে, ইরান মনে করে আমরা যদি শেষ হয়ে যাই, আমাদের উপর স্যাংশন অলরেডি লেগে আছে, আমরা শেষ, আমরা কাউকে বাঁচতে দেবো না। সেই জন্য ক্রিটিক্যাল অয়েল ইনফ্রাস্ট্রাকচার গুলো অ্যাটাক করছে। এবং আমাদের পক্ষে এটা একটা লেসন যে একটা সাধারণ ড্রোন কিভাবে অ্যাটাক করলে আপনার উপর ইম্প্যাক্ট পড়ে। আমেরিকা এটা একটা লেসনও যে এই বড় বড় বাতেলা করা যায় হয়তো, যে আমি এতটা মুক্তমনা, আমি এতটা লিবারাল, কিন্তু 130 কোটি মানুষের একটা দেশ চালানো এবং সুস্থভাবে চালানো, অন্যান্য দেশে এই মুহূর্তে সাইরেন বাজছে, মিসাইল স্ট্রাইক হচ্ছে, আমরা টেলিভিশনে বসে ময়ূখ রঞ্জন ঘোষের অনুষ্ঠান দেখছি, আমরা এরপরে ভাত খাবো, তারপরে ঘুমাতে যাব, এটা দেখা। সুকান্ত দত্ত, আধিকারিক মার্চেন্ট নেভি, এই মুহূর্তে কর্মরত রয়েছেন, মধ্যপ্রাচ্যেই রয়েছেন। সুকান্তবাবু, আপনাদের অভিজ্ঞতা কি? মানে আমি যা শুনছি, আমি কিছুক্ষণ আগে বাসব মুখার্জির থেকে শুনছিলাম, মানে অবস্থা তো বিভিন্ন জায়গাতে মারাত্মক, যার এফেক্ট তো ভারতের বাজারেও পড়বে মনে হচ্ছে। নমস্কার, একটু আনমিউট করুন, আপনার কথা শোনা যাচ্ছে না। বলুন। আচ্ছা, সুকান্তবাবুর বোধহয় যেহেতু উনি সম্ভবত এখন এই মুহূর্তে কর্মরত রয়েছেন, বাইরে রয়েছেন, নেটওয়ার্কে কোনো একটা ইস্যু হচ্ছে, আমি শ্রেয়সীর কাছে যাচ্ছি। শ্রেয়সী, এই মুহূর্তে পরিস্থিতি কি বুঝছো? পরিস্থিতি তো খুব সাংঘাতিক ময়ূকদা। তবে আমি প্রথমে এটা বলে শুরু করি যে জীবনে যদি কোনো গিফট সব থেকে বড় হয়ে থাকে সেটা হচ্ছে আমি ভারতীয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমি শুনছিলাম যে তুমি এক্ষুনি জয়রান মামদানির কথা বলছিলে, ও আসলে শিয়া কমিউনিটি থেকে বিলং করে, খোজা কমিউনিটি থেকে, কিন্তু ওকেও দেখা যাচ্ছে যে প্রো US কথা বলছে। কারণ এই পুরো জিনিসটাই ইউনাইটেড স্টেটসের ফরেন পলিসি যদি আমরা দেখি, 1952 থেকে CIA এস্টাবলিশ হওয়ার পর থেকে ওরা একটা ঠান্ডা কোল্ড যুদ্ধের কালচারাল পার্ট শুরু করেছিল, যেখানে CIA যত অফিসিয়ালস ছিল তারা চেয়েছিল যে সোভিয়েটের থেকে অ্যাটেনশনটা ইউনাইটেড স্টেটসের দিকে আসুক। তো এই যে সেকুলারিজম, অ্যাবস্ট্রাকশনিজম, এই যে বিভিন্ন মুক্তমনাদের কথা তুমি দেখো, উমর খালিদ এবং তার বিভিন্ন অ্যাসোসিয়েটস যারা এখন জেলে বন্দী আছে, তারা অ্যাকচুয়ালি কিন্তু CIA এর বাই প্রোডাক্টস। মানে এই যে প্রোটেস্ট মুভমেন্ট, ডিসেন্ট, এইসব কিন্তু অ্যাকচুয়ালি ইউনাইটেড স্টেটসের ডিপ স্টেটের কাজ। তো অর্থাৎ আবার যদি কেউ ইউনাইটেড স্টেটসের পক্ষে এখন বলে, দ্যাট ইজ বিকজ এটা ইউনাইটেড স্টেটসের ডিপ স্টেটের কারুকার্য। আমরা মনরো ডক্ট্রিনের কথা যদি বলি, মনরো ডক্ট্রিন 1823-তে হয়েছিল জেমস মনরোর দ্বারা। সেই মনরো ডক্ট্রিনে বলা ছিল যে রেজিম, অনেক কিছু বলা ছিল, তার মধ্যে একটা কথা এটা ছিল যে রেজিম চেঞ্জ যদি করে ইউনাইটেড স্টেটস, তাহলে দ্যাট উইল বি অনলি ফর দ্য সোল পারপাস অফ প্রফিট মেকিং। তো ইউনাইটেড স্টেটস যেখানে ইন্টারভিন করে, পলিটিক্যালি হোক, সোশ্যালি হোক, ডেমোক্রেসির ইন্টারভেনশনের নাম করে হোক, ফ্রিডমের নাম করে হোক, সেটা বুঝে নিতে হবে ইট ইজ সোলি বিকজ অফ প্রফিট মেকিং, 1 নম্বর। দ্বিতীয় কথা, ইরান ইসরায়েলের যে ঝামেলাটা হচ্ছে, এটা একদিকে তো
জিউস ভার্সেস ইসলাম, অপরদিকে এটা 2500 বছর পুরনো শিয়া সুন্নির ঝামেলা। সুতরাং এটা আমি এটা 2500 বছরের পুরনো। শ্রেয়সী, আমি তোমাকে একটু থামাচ্ছি। সুকান্তবাবু, আপনি যদি শুনতে পারেন, আপনার কাছে আমি এরপরে আসছি, কিন্তু এই যুদ্ধের আঁচ এবার আমি বলছি না চারপাশ দিয়ে, মানে চারপাশে আগুন, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, চারপাশে আগুন, আমি বসে বসে ঝালমুড়ি খাচ্ছি এই মুহূর্তে, এরকম একটা পরিস্থিতি। ভারত এই মুহূর্তে ভালো রয়েছে, শান্তিতে রয়েছে, ধন্যবাদ নরেন্দ্র মোদী, কিন্তু চারপাশে যে অবস্থা সেটা ভালো নয়। এই মুহূর্তে যা ব্রেকিং নিউজ আসছে, এবার ভারত মহাসাগরেও যুদ্ধে নাচ, শ্রীলঙ্কার উপকূলে জাহাজে হামলা, মারাত্মক ছবি এই মুহূর্তে আসছে। ইরানের যুদ্ধ জাহাজে টর্পেডো হামলা হয়েছে, কথা মানল আমেরিকা, সেই ছবিটা এই মুহূর্তে দেখব। ভারত মহাসাগরেও এবার যুদ্ধের আজ, শ্রীলঙ্কার উপকূলেও জাহাজে হামলা এই মুহূর্তে, ভয়ঙ্কর অবস্থা। দেখুন এই ছবিটা সুকান্তবাবু, পরিস্থিতি তো ভয়ঙ্কর। আপনাদের ওখানে আশা করি সব ঠিকঠাক আছে এখনো এই মুহূর্তে? যুদ্ধের যে ইফেক্ট, এটা আমাদের ভারতের উপরে পড়ে গেছে। যুদ্ধটা শুধু প্র্যাকটিক্যালি ভাবে বিল্ডিং ধ্বংস এটাই শুধু শেষ নয়, অর্থনৈতিক দিক দিয়ে ভাবে আমাদের শেয়ার বাজার ডেইলি রক্তক্ষয় হচ্ছে। গতকালও সেন্সেক্স 1000 পয়েন্ট নেমে গেছে, আজও নেমে গেছে। হাজার হাজার কোটি কোটি টাকা আমাদের অর্থনৈতিক দিক দিয়ে মন্দা হচ্ছে। দ্বিতীয়ত, আমরা যারা সিফেয়ারার সারা বিশ্বে আমরা বিভিন্ন দেশে জাহাজের সঙ্গে কাজে যুক্ত আছি, আমরা যে স্যালারিতে পাই, ডলারে বেতন পাই, এবং সেই ডলারটা আমরা ভারতে নিয়ে এসে আমাদের রাষ্ট্রীয় কোষাগার এদিক দিয়ে আমাদের অনেক বেনিফিট হয়। কিন্তু এই যুদ্ধের দরুন আমাদের জাহাজের চাকরির অনেকটা আমাদের এখন আতঙ্কগ্রস্ত। আমাদের অনেক শিপই এখন আমাদের ক্রু চেঞ্জ হচ্ছে না, যে যেখানে আছে সেখান থেকে জাহাজ আসতে পারছে না, যেতে পারছে না। আর এই জয়েনিং এবং সাইন অফ যদি আমরা টাইমলি করতে না পারি, প্রত্যেকের বাড়িতে একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে। আর ইরান যে কাজগুলো করছে এটা সবার হয়তো খারাপ লাগছে, কিন্তু সে করতে এটা বাধ্য হচ্ছে। তাকে আমেরিকায় এসে ইসরায়েলের সাহায্যে যেভাবে তাকে ধ্বংস করছে, নিজের ঘরে যদি অন্য কেউ এসে আঘাত করে, নিশ্চয়ই আমরা হাত গুটিয়ে থাকবো না। যেমন আমরা পাকিস্তানকে আমরা জবাব দিয়েছি, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আমি শেষে একটাই কথা বলবো, প্রত্যেককে অনেক ধন্যবাদ আজকে যেভাবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা থাকলেন। আমি সাইডে একবার যে দেশগুলো যুদ্ধে এই মুহূর্তে লিপ্ত সেই ছবিটা একবার দেখাবো। এবং আমি জানি যে প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রীর কাজ করছেন, সরকারের কাজ করছে, এমনকি মহৎ কাজ করছে, কিন্তু একবার অন্তত ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ হয়তো আমরা জানাতে পারি। সারা বিশ্ব এই মুহূর্তে যুদ্ধে রয়েছে, আমাদের দেশে এখনো আঁচ পড়েনি, এই হচ্ছে অবস্থাটা। বিভিন্ন দেশ যুদ্ধে লিপ্ত, কোটি কোটি টাকা এই মুহূর্তে, যে আমি 1 ঘন্টা কথা বললাম না, হয়তো 10,000 কোটি টাকার এই মুহূর্তে লস হয়েছে যুদ্ধের কারণে। এই যে শ্রীলঙ্কার যে জাহাজটা যেখানে অ্যাটাকটা হলো, সেই জাহাজটায় হয়তো কয়েক বিলিয়ন টাকা এই মুহূর্তে তেল জাস্ট জ্বলে গেল। সারা পৃথিবীতে এই মুহূর্তে তেলের জন্য যে লড়াইটা চলছে, সেই লড়াইটা আমরা যেন কোনোভাবেই উৎসাহ না দিই, এবং নরেন্দ্র মোদীকে এর দায়িত্ব নিতে হবে। আপনি এই যুদ্ধটা থামান। এই যুদ্ধ যদি কেউ থামাতে পারে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী থামাতে পারবেন, কারণ ট্রাম্পের দ্বারা হচ্ছে না। ইরানকে বোঝানো, বাহরিনকে বোঝানো, সৌদি আরবকে বোঝানো, গোটা পৃথিবীর এতগুলো দেশকে বোঝানো এবং ভাই হিসেবে বাঁচানোর দায়িত্বটা একমাত্র বড় দাদাকেই নিতে হবে। নরেন্দ্র দামোদর দাস মোদী, আপনি প্লিজ এই যুদ্ধটা থামান, আপনাকেই থামাতে হবে। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে বড় খবর, কোচবিহারে আক্রান্ত বিজেপির পরিবর্তন সংকল্প রথ।
বিজেপির পরিবর্তন সংকল্প রথে হামলার অভিযোগ এই মুহূর্তে কোচবিহারের বিজেপির পরিবর্তন রথে হামলার এই অভিযোগ এই মুহূর্তে তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ, বাইকে করে এসে ভাঙচুর চালায় তৃণমূলীরা। ভয়ঙ্কর অভিযোগ এই মুহূর্তে। বিজেপির রথে হামলা চালিয়েছে বলে অভিযোগ এই মুহূর্তে। বিজেপির সংকল্প রথে হামলা, কোচবিহারের যুব তৃণমূল নেতা সায়নদীপ এই মুহূর্তে তার বিরুদ্ধে অভিযোগ, সায়নদীপ গোস্বামীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। মহিষবাথান এলাকায় পরিবর্তন রথে হামলা। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।